একটা গোপন ঘর, এক হাতে লাঠি আর এক হাতে গীতা। দেশের জন্য জীবন দেওয়ার শপথে এগিয়ে আসছে তরুণরা। এইভাবেই বাংলার বিপ্লবী সংগঠনের ভিত তৈরি হয়, যার কেন্দ্রবিন্দু ছিল অনুশীলন সমিতি। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে আলোচনা করব ত্রিপুরার ভাতৃসংঘ নিয়ে, যা অনুশীলন সমিতির অনুপ্রেরণায় গড়ে উঠেছিল। 1902 সাল নাগাদ অরবিন্দ ঘোষ বিপ্লবী যতীন্দ্রনাথের কলিকাতায় আসার ব্যবস্থার পর যুব সংঘ ও ব্যায়ামাগার প্রতিষ্ঠার প্রতি মনোনিবেশ করেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভূতিভূষণ ভট্টাচার্য, সরলা দেবী ঘোষাল, প্রমথনাথ মিত্রের যোগাযোগ হয়। তখন কলিকাতায় কিছু ক্লাব ও ব্যায়ামাগার ছিল, যার মধ্যে অধিক পরিচিত ছিল বালিগঞ্জ সার্কুলার রোডের ব্যায়ামাগার, যেটি সরলা দেবী নিজে পরিচালনা করতেন। এছাড়া ছিল সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি এবং আত্মোন্নতি সমিতি। সতীশ বসু নিজেই জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের ছাত্র এবং স্বামী বিবেকানন্দের শক্ত দর্শনে প্রভাবিত ব্যক্তি ছিলেন। বিবেকানন্দের দুই শিষ্য ভগিনী নিবেদিতা এবং স্বামী শারদানন্দের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। নিবেদিতার জাপানি চিন্তাবিদ কাকুজ অকাকুকার সঙ্গে পরিচিত ছিলেন। শ্রী বসুর উপর জাতীয়তাবাদী চিন্তা ও চেতনার প্রভাব পড়ার ক্ষেত্রে এদের অবদান ছিল যথেষ্ট। লাঠি খেলা, দেহচর্চা ইত্যাদিতে নিয়োজিত সতীশ বসু স্বদেশী শিল্পের অন্যতম সমর্থক ছিলেন। স্বামী শারদানন্দ এবং নিবেদিতার প্রভাবে তার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয় অনুশীলন সমিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তথ্য অনুসারে গঠিত এই সমিতির তরুণ সমাজের মধ্যে শারীরিক, মানসিক ও নৈতিক তথা আধ্যাত্মিক সক্ষমতার উন্নয়নের জন্য কাজ করতে থাকে। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে অনুশীলন সমিতির সংযোগ ঘটে প্রমথনাথ মিত্রের মাধ্যমে। সমিতির সদস্য সংগ্রহ শুরু হয় তরুণদের মধ্য থেকে এবং ছাত্রদের গীতার শপথ রাখতে হতো। মা দুর্গার শক্তিমূর্তির আরাধনা ছিল মূল মন্ত্র। এই কারণে সে যুগের মুসলিম সমাজের কাছে সমিতির কর্মকাণ্ড ততটা গ্রহণযোগ্যতা পায়নি। কেননা একদিকে যেমন মুসলিম লীগ গঠনের প্রাক পর্ব ছিল, ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল, আর অন্যদিকে মুসলমানদের কাছে গীতাকে ছুঁয়ে কোনো ধরনের শপথ নেওয়া অন্যায় বলে প্রতিভাত হয়। কেননা মুসলমানদের দৃষ্টিভঙ্গি থেকে ভাগবত গীতা ছিল হিন্দুদের ধর্মগ্রন্থ। যাই হোক, তলোয়ার খেলা, ড্রিল, মুষ্টিযুদ্ধ ও কুস্তির চর্চা করানো হতো সদস্যদের। সাপ্তাহিক পাঠ, জাতীয় আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির কথা বলা হতো। প্রথম দিকে সমিতির কার্যকলাপ গুরুত্বপূর্ণ কোনো ছাপ ফেলতে পারেনি। 1903 সালে অরবিন্দর ভাই বারীন্দ্র কুমার ঘোষকে কলিকাতায় পাঠানো হয়। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতপার্থক্যের ফলে বারীন্দ্রকে আবার বরোদায় ফিরে যেতে হয়। কলহ ও মতবিরোধের কারণে অনুশীলন সমিতির কাজ বৃহৎ আন্দোলনের আকার নিতে পারেনি। এবার আসছি 1928 সালে অনুশীলন সমিতির একদল সদস্য পৃথক হয়ে এসে ভাতৃসংঘ নামে একটি সংস্থা গঠন করে। আড়াল থেকে যুগান্তর দলের গুপ্ত সমিতির নেতারা তাদের প্রেরণা দিতেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা আগরতলায় এসে যুবকদের উৎসাহিত করতেন। অনুশীলন দলের ব্যক্তি হত্যার কার্যকলাপ এবং অস্ত্র কেনার জন্য ডাকাতি করার নীতিবিরোধী ছিলেন যুগান্তর দলের নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার হেম ঘোষ এবং ললিত বর্মন ছিলেন প্রধান পরামর্শদাতা। তড়িৎমোহন দাশগুপ্ত, সুখময় সেনগুপ্ত, ক্ষীরোদ সেন, মণিময় বিশ্বাস, বঙ্কিম চক্রবর্তী, সনৎ দত্ত, হরঞ্জন গাঙ্গুলি, অমূল্যভূষণ মজুমদার প্রমুখ ছিলেন যুগান্তর দলের নেতা। শচীন্দ্রলাল সিংহ এবং উমেশলাল সিংহ এই গ্রুপে যোগ দেন।
গোপাল চক্রবর্তী নিজ বাড়ি থেকে চুরি করে 5,000 টাকা বিপ্লবীদের ফান্ডে জমা দিয়েছিলেন। ব্রিটিশ ভারতে অভিযুক্ত বিপ্লবীদের সময় মতো আশ্রয় দেওয়া এবং বিপ্লবীদের গোপন যোগাযোগ রক্ষা করা ইত্যাদি ছিল তাদের গোপনে কাজ। এই গোপন কাজে ধরা পড়ে গোপাল চক্রবর্তীর ভাই নেপাল চক্রবর্তী কারাবরণ করেন। প্রকাশ্যে ছাত্র সংঘের মতো সমাজসেবা, লাঠি খেলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা ইত্যাদি কার্যক্রম চলত। যুগান্তর দল বিশ্বাস করত যে ব্যক্তি হত্যার সন্ত্রাস নয়, বরং সুসংগঠিত সশস্ত্র আন্দোলনের মাধ্যমেই ব্রিটিশ শক্তিকে হটানো সম্ভব। মহারাজার বিরুদ্ধে যেহেতু কারো কোনো বক্তব্য ছিল না, সেজন্য এসব সংস্থার কার্যকলাপে মহারাজার প্রশাসনের কোনো হস্তক্ষেপও ছিল না। যারা অপরাধমূলক কাজে ধরা পড়তো তারা ব্যক্তিগত কাজের জন্যই শাস্তি পেত, ক্লাবের সদস্য হিসাবে নয়। নলিনী সেনগুপ্ত রিভলভার সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েন এবং 5 বছরের আন্দামান জেল খেটে মুক্তি পান। 1930 সালে ভাতৃসংঘের উদ্যোগে উমাকান্ত স্কুলে কংগ্রেসের সর্বভারতীয় আন্দোলনের অংশ হিসাবে 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করার উদ্দেশ্যে পতাকা উত্তোলন করা হয়। বস্তুত 1930 সালে পরাধীন ভারতে লাহোর কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার ঘোষণার পর যে নীতি গৃহীত হয়েছিল তাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষব্যাপী পরাধীন ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয় এবং ত্রিপুরার ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি এবং উমাকান্ত স্কুলে কংগ্রেসের সর্বভারতীয় আন্দোলনের অংশ হিসাবে 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় আর এই উদ্দেশ্যে পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন সতর্ক হয়ে উঠে কিছু ছাত্রকে বহিষ্কার করা হয় এবং অনেক অভিভাবককে সতর্ক করা হয়। বীণা দত্ত এবং পানু দত্ত নামে 10ম শ্রেণীর 2 ছাত্রীকেও বহিষ্কার করা হয়। এই ছিল ত্রিপুরার ইতিহাসে ভাতৃসংঘ দ্বারা পরিচালিত স্বদেশী আন্দোলনের কিছু ভাবনা এবং কার্যকলাপ। বস্তুত উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনের অংশ হিসাবে এই ছাত্র সংঘ, ভাতৃসংঘ যে সংঘগুলি গড়ে উঠেছিল প্রত্যেকটা কিন্তু অনুশীলন সমিতির প্রভাবে গড়ে উঠেছিল। আর এই ক্ষেত্রে বাংলার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আর যখন ব্রিটিশরা সমগ্র বাংলাতে বিপ্লবী কার্যকলাপ বিরোধী অভিযান চালু করে, তো বিপ্লবীদের একটা সংখ্যা ত্রিপুরার মতো পার্বত্য রাজ্যেও আত্মগোপন করে তাদের কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। আর এইভাবে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন গোপন সংগঠনের কার্যকলাপের সঙ্গে আমাদের পার্বত্য ত্রিপুরারও একটা ভূমিকা ছিল। তাহলে আপনি কি জানতেন উমাকান্ত স্কুলে